শহরে একের পর এক মানুষ খুন হচ্ছে। এই খুনগুলো করছে এক সিরিয়াল কিলার। কিন্তু দক্ষিণ কোরিয়ার যত ডিফেন্স আছে কেউ তাকে খুঁজে পায় না। এই রহস্যময় ব্যক্তির কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায় না। কিন্তু হঠাৎ করেই ওই খুনি একদিন না বুঝেই কোরিয়ার সবথেকে ভয়ঙ্কর গ্যাংস্টারকে খুন করতে চায়। গ্যাংস্টার বুঝে গিয়েছিল যে তাকে তার প্রতিপক্ষ নয়, অন্য কেউ হামলা করেছে। এই বিষয়টা পরদিন আরও বেশি শিওর হয়ে যায়, কারণ সে যেই মেয়েটাকে স্কুলে ছেড়ে দিয়েছিল সেই মেয়েটাকেও ওই কিলার নির্মমভাবে খুন করেছে। এরপর শুরু হয়ে যায় তার গ্যাং নিয়ে ওই সিরিয়াল কিলারকে খোঁজার এক দুর্দান্ত লড়াই। তার সঙ্গে যুক্ত হয় শহরের সবথেকে বড় পুলিশ অফিসার। তবে এখানে তাদের মধ্যে একটা চুক্তি হয় যে ওই সিরিয়াল কিলারকে আগে খুঁজে পাবে সে তাকে মেরে ফেলবে। মুভিটির শুরুতেই একটি সাদা গাড়ি দেখানো হয়, যেটি একটি কালো রঙের গাড়িকে ফলো করছিল। তখন গভীর রাত হওয়ায় রাস্তা প্রায় ফাঁকা ছিল। যখন গাড়ি দুটি একটি নির্জন জায়গায় পৌঁছায় তখন সাদা গাড়িটা ইচ্ছে করে কালো গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। তখন সাদা গাড়িটা থেকে লোকটি বাইরে বেরিয়ে আসে এবং প্রমাণের জন্য গাড়িটার ক্ষতিগ্রস্ত অংশ ছবি তুলে রাখতে চায়, যাতে করে সে বিমার টাকা নিতে পারে। তখনই সিরিয়াল কিলারটি হেসে বলে, এই ছবিগুলো তোমার কোনো কাজেই আসবে না। এটা বলেই সিরিয়াল কিলার একটা ছুরি বের করে ওই লোকটিকে কোপানো শুরু করে এবং এক পর্যায়ে গাড়ির ভেতরে ঢুকিয়ে লোকটাকে খুন করে ফেলে। এরপর একজন সৎ পুলিশ অফিসারকে দেখানো হয়, যার নাম তেসুক। সে গত রাতের মার্ডার স্পটে তদন্তের জন্য যাচ্ছিল। তখন সে ট্রাফিক জ্যামে আটকা পড়ে পাশে তাকালে একটি জুয়ার আড্ডা লক্ষ্য করে। এটা দেখে সে গাড়ি থেকে নেমে সেখানে রওনা হয়। সে ওই আড্ডার ভেতরে ঢুকতে চাইলে ওখানকার গার্ডরা তাকে বাধা দেয়, কিন্তু তেসুক পুলিশ অফিসার হওয়ায় সে গার্ডদেরকে মেরে ভেতরে ঢুকে আসে এবং ওখানকার ম্যানেজারকে অ্যারেস্ট করে নেয়। এরপর সিন পরিবর্তন হলে একজন কুখ্যাত গ্যাংস্টার জাংশুকে দেখানো হয়, যেখানে সে তার বিরোধী পক্ষের একজনকে পাঞ্চিং ব্যাগের ভেতর ঢুকিয়ে বক্সিং প্র্যাকটিস করছিল। তখন তার ডান হাত তাকে জানায় যে তাদের জুয়ার আড্ডায় তেসুক আবারও ঝামেলা করেছে। আসলে তেসুক প্রায় সবসময় তাদের সঙ্গে ঝামেলা করত, কারণ সে গ্যাংস্টারদেরকে একদমই সহ্য করতে পারত না। এটা শুনে জাং তেসুকের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টা জানায় এবং বলে সে যদি তেসুককে আটকাতে না পারে তবে মাসে মাসে পুলিশকে যে চাঁদা দেওয়া হয় সেটা বন্ধ হয়ে যাবে। এদিকে তেসুক গতরাতে সেই ক্রাইম স্পটে গিয়ে পৌঁছায়। সেখানে ফরেন্সিক টিমও তাদের সঙ্গে কাজ করছিল। তেসুক ভিকটিমের লাশ একবার দেখার পর পুরো গাড়িটাকে ভালো করে লক্ষ্য করে। তখন সে গাড়ির পেছনে কিছু সাদা দাগ লক্ষ্য করে এবং ফরেন্সিক অফিসার শিজিনকে বিষয়টা দেখতে বলে। এরপর সিন পরিবর্তন হলে দেখানো হয় জাংয়ের প্রতিপক্ষ শাংকে। সে জাংয়ের এলাকায় ঢুকে তার বেআইনি ব্যবসাগুলো শুরু করতে চাইছিল। জাং তাকে এটা করতে বারণ করে, কিন্তু শাং তার কোনো কথাই পাত্তা দেয় না। এটা দেখে জাংয়ের ডান হাত খুব রেগে যায় এবং এক পর্যায়ে শাংয়ের সহকারীর সঙ্গে হাতাহাতি শুরু করে দেয়। তাদেরকে থামিয়ে দিয়ে শাং জাংকে হুঁশিয়ারি দিয়ে জানায় যদি সে শান্তিতে থাকতে চায় তাহলে তাকে তার কথা মেনেই চলতে হবে। এরই মধ্যে জাং তার নিজের লোককেই ধরে একটা ঘুষি মেরে দেয় এবং শাংয়ের সামনে তার সহকারীর দুটো দাঁত একেবারে হাত দিয়ে টেনে খুলে বের করে ফেলে। সে বলে, আমি বড়দের মাঝে কথা বলা একদমই পছন্দ করি না, আর কিভাবে শান্তিতে থাকা যায় সেটাও সে খুব ভালো করেই জানে। এসব নিজের চোখের সামনে দেখে শাংদের অবস্থা পুরোপুরি টাইট হয়ে যায়। অন্যদিকে থানায় পুলিশ অফিসাররা সেই খুনের কেসটা নিয়ে তদন্ত করছিল। তারা এই খুনের পেছনের কারণগুলো জানার চেষ্টা করছিল। তবে তেসুকের বস যখন শুনল যে ঘটনাস্থলে ভিকটিমের মানিব্যাগ পাওয়া যায়নি, তখন সে জানায় এই কেসটাকে ডাকাতি হিসেবে তদন্তে এগিয়ে নেওয়া উচিত। কিন্তু তেসুক তা মানতে রাজি হয় না। সে জানায় এটা অবশ্যই কোনো সিরিয়াল কিলারের কাজ। এটা বলে সে আরও কিছু সমাধান না হওয়া সেই কেসের ফাইলগুলো বসকে দেখায় এবং জানায় গতরাতে খুন হওয়ার সাথে এই খুনগুলোর হুবহু মিল পাওয়া গেছে, কারণ এইসব কেসগুলোতে সেই কিলারকে ভিকটিম এলোপাথারিভাবে খুন করেছে। তবে জাংয়ের জুয়ার আড্ডায় গিয়ে ঝামেলা করার কারণে তেসুকের বস তার উপরে বেশ চটেছিল। সেজন্য তেসুকের কাছে প্রমাণ থাকলেও তার কোনো কথাই পাত্তা দেয় না। উল্টো তেসুককে অপমান করে বলে তেসুক প্রমোশন পাওয়ার লোভে এই সিরিয়াল কিলারের গল্প বানাচ্ছে। এতে করে তেসুকও ভীষণ ক্ষেপে যায়। অন্যদিকে জাংকে দেখা যায় সে শাংদের সঙ্গে কথাবার্তা শেষ করে সেখান থেকে বেরিয়ে এসেছে। সে তার সহকারীকে জানায় সে একাই ড্রাইভ করে বাসায় যাবে। এটা বলে সে একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তবে মাঝপথে হঠাৎ করে একটি গাড়ি এসে তার পেছন থেকে ধাক্কা দেয়। দেখা যায় এটা হলো সেই সিরিয়াল কিলারের গাড়ি, কিন্তু বেচারা কিলার তো জানে না যে সে কার সঙ্গে লাগতে যাচ্ছে। দুজনেই তাদের গাড়ি থেকে বেরিয়ে আসে। সেই সিরিয়াল কিলার জানায় বৃষ্টির কারণে রাস্তা খুব পিচ্ছিল হওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। জাং লক্ষ্য করে তার গাড়িতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাই সে লোকটাকে কিছু না বলে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে। এই কথা বলে সে নিজের গাড়িতে উঠতে যাবে, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এসে সেই সিরিয়াল কিলার তার উপরে অ্যাটাক করে বসে। সাথে থাকা ছুরি দিয়ে সে জাংয়ের বুকে এবং পিঠে ক্রমাগত আঘাত করতে থাকে।
তবে জাংয়েরও কম শক্তি ছিল না। সে তার এমন আঘাত অবস্থাতেও সেই কিলারের সঙ্গে লড়াই করতে শুরু করে। কিলারও কিছুতেই থামছিল না। দুজনের মধ্যে এক ভয়াবহ ফাইট শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে জাং কিলারের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে সোজা তার বুকেই বসিয়ে দেয়। এতে করে কিলার নিজের প্রাণ বাঁচাতে ছুটে তার গাড়িতে উঠে পড়ে এবং যাওয়ার সময় জাংকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে দেখা যায় জাংকে ইমার্জেন্সি সার্জারির জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদিকে ক্যাংশিক এই খবর পেয়ে তার দলবল নিয়ে সোজা গিয়ে হাজির হয় শাংয়ের আস্তানায়, কারণ তারা এটাই ভাবছিল যে শাং তাদের বসকে মারার জন্য লোক পাঠিয়েছিল। এর জন্য দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে সেই সিরিয়াল কিলারকে দেখা যায় সে একটা নির্জন জায়গায় তার গাড়ি পার করে নিজের বুকের ক্ষতটা নিজেই সেলাই করছে। তবে তার জীবনে এই প্রথম কোনো শিকারকে এভাবে হাতছাড়া করার কারণে সে ভীষণ ক্ষেপেছিল। তাই সে আবারও নতুন শিকারের খোঁজে সোজা একটা কুকুরের দোকানের সামনে চলে আসে এবং দোকানের মালিক আসলেই তাকে মেরে ফেলে। এদিকে জাংকে দেখা যায় সৌভাগ্যবশত সে প্রাণে বেঁচে গেছে। জাং তার সহকারীকে জানায় এই কাজটা শাংদের নয়, কারণ ওই লোকটার অ্যাটাক কোনো সাধারণ গ্যাগের মতো নয়। সে ওই কিলারের গাড়ির নম্বর এবং গাড়ির মডেলের নাম লিখে তার সহকারীকে দেয় এবং দ্রুত ওই লোকটাকে খুঁজে বের করতে বলে। এরই মধ্যে হাসপাতাল থেকে রিপোর্ট পেয়ে তেসুক তার সঙ্গে দেখা করতে চলে আসে আর এসে জাংকে খোঁচা মেরে কথা বলতে শুরু করে। এত বড় গ্যাংস্টার হয়েও শেষমেশ অন্যের হাতে মার খেতে আসতে হলো। এরপর সে জাংকে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু জাং তাকে কিছুই জানায় না, কারণ জাং ঠিক করেছে যে ওই কিলারকে সে নিজের হাতেই মারবে। তবে তেসুকও হার মানার পাত্র ছিল না। সে হাসপাতালের পার্কিং লট থেকে জাংয়ের গাড়িটা খুঁজে বের করে। এরপর ভালো করে চেক করলে সে ওই গাড়িতেও একই সাদা রঙের দাগ দেখতে পায়, আর এই একই দাগ সে মুভির শুরুতে খুন হওয়া লোকটার গাড়িতেও দেখেছিল। তেসুক দ্রুতই সেই দাগের কয়েকটা ছবি তুলে নেয়। এরপর সে সোজা তার বসের সাথে গিয়ে দেখা করে এবং জানায় জাংয়ের উপর ওই সিরিয়াল কিলার হামলা করেছিল। হয়তো জাং সেই কিলারের ফেস বা মুখও দেখেছিল। এর জন্য সেই কিলারকে ধরার জন্য সে জাংকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার কথা জানায়। কিন্তু তেসুকের বস প্রথম থেকে জাংয়ের দলে থাকার কারণে সে এবারও জাংয়ের ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে যায়। আসলে সে চাইছিল না জাং কোনো পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়ুক। তবে তেসুক তার বসকে জানায় তারা যদি ওই কিলারকে ধরতে না পারে তবে জাং ওকে মেরে ফেলবে, আর সেটা হলে বাকি কেসগুলো এভাবেই পড়ে থাকবে। এত কিছুর পরেও তার বস তেসুকের কোনো কথাই পাত্তা দিচ্ছিল না। এদিকে জাংকে দেখা যায় সে একজন আর্টিস্টের সাহায্যে ওই কিলারের স্কেচ বানিয়ে ফেলে। অন্যদিকে সেই সিরিয়াল কিলারকে দেখা যায় সে কিছুতেই চুপচাপ ছিল না। সে একজন ট্রাক ড্রাইভারকে ধরে তাকে ছুরি দিয়ে নৃশংসভাবে খুন করে ফেলে। এরপর সেই ট্রাক নিয়ে পালাতে গেলে ট্রাকে থাকা ড্রাইভারের স্টুডেন্টকে দেখতে পেয়ে তাকেও মারতে যায়। তবে দুজনের হাতাহাতির এক পর্যায়ে কিলারের ছুরিটি হাইওয়ের রাস্তায় ছিটকে পড়ে যায়। অন্যদিকে তেসুককে দেখা যায় সে আবারও জাংয়ের জয়ে আড্ডায় এসে রেড দেয় এবং আবারও সে জাংকে ভয় দেখানোর জন্য অ্যারেস্ট করার হুমকি দেয়। আসলে সে চাইছিল জাং যেন চাপে পড়ে সেই কিলারের ব্যাপারে সব তথ্য তাকে জানিয়ে দেয়। সে আরও বলে জাং যদি তাকে সাহায্য করে তবে সেও জাংয়ের কোনো ডেরায় আর কখনো রেড দেবে না। এর পরের সিনে দেখা যায় জাংয়ের সহকারী এসে তাকে খবর দেয় সিনতানজি নামের এক এলাকা থেকে কিলারের সেই গাড়িটা পাওয়া গেছে। সে আরও জানায় ওই জায়গায় কিছুদিন আগে একজন ড্রাইভার খুন হয়েছিল আর কিলারের গাড়িটা এখন তাদের গ্যারেজেই পড়ে আছে। এরপর সে জাংকে রাস্তা থেকে উদ্ধার করা রক্তমাখা সেই ছুরিটা দেখায়। ছুরিটা দেখেই জাং নিশ্চিত হয়ে যায় যে এটা হলো সেই কিলারের ছুরি। এরপর সে তেসুককে কল করে তার সঙ্গে দেখা করার কথা জানায়। তেসুক আসলে জাং জানায় সে ওই কিলারকে ধরতে টাকা আর ম্যান পাওয়ার দুটোই দেবে, আর পরিবর্তে তেসুক সেই কিলারের সব গতিবিধির খবর জাংকে জানাবে। আর এখানে শর্ত একটাই যে আগে সেই কিলারকে ধরবে, কিলার তার কবজায় থাকবে। অর্থাৎ জাং যদি তাকে ধরতে পারে তাহলে সে তাকে মেরে ফেলবে এবং তখন তেসুক এই ব্যাপারে কোনো ঝামেলা করতে পারবে না। এখানে তেসুকও তার অফারে রাজি হয়ে যায়। এই কথা শুনে জাং তেসুককে সেই কিলারের গাড়ি চাবি আর স্কেচটা দেয়। এরপর তেসুক তার বসকে জানিয়ে এই মিশনের জন্য সিক্রেট একটা টিম বানিয়ে ফেলে। তবে এখানে তেসুক সেই সিরিয়াল কিলারের সাথে সাথে জাংকেও জেলে ভরার প্ল্যান করছিল। এরপর তেসুক তার টিমকে নিয়ে সেই গাড়িটা তদন্ত করতে শুরু করে দেয়, যাতে করে সেই গাড়িতে ওই কিলারের কোনো ফেলে যাওয়া তথ্য তাদের হাতে এসে পড়ে। অন্যদিকে জাং আবারও প্ল্যান করছিল যে কোনোভাবে তেসুক সেই কিলারকে ধরলেই তারা ওই কিলারকে তেসুকের কাছ থেকে ছিনিয়ে আনবে। এরপরে সে তার সহকারীকে পাঠায় তার প্রতিপক্ষ গ্যাংকে মারার জন্য। সে শাকে কিলারের মতোই খুন করে এবং ইচ্ছা করে কিলারের সেই ছুরিটা সেখানেই ফেলে আসে। সে চেয়েছিল এই সিরিয়াল কিলারের ব্যাপারে সবাই জেনে যাক, পাশাপাশি এতে করে যেন পুলিশের উপরে প্রেশার আরও বেড়ে যায়। এরপর সেই ছুরিটা টেস্ট করার পর জানা যায় এই একই ছুরি দিয়ে কুকুরের দোকানের মালিক আর ওই ট্রাক ড্রাইভারকে খুন করা হয়েছিল। এসব জানতে পেরে তেসুক তো রেগে সোজা জাংয়ের বাড়িতে এসে হাজির হয়, কারণ তার বুঝতে বাকি ছিল না যে শাংকে জাংই খুন করিয়েছে। জাং তেসুকের কাছে সত্যটা স্বীকার করে নেয়। এতে করে এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, যদিও তেসুকে জাংয়ের হাতে বেশি মার খায়। অন্যদিকে সিরিয়াল কিলারের ব্যাপারটা মিডিয়ায় পাবলিক হয়ে গেলে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেজন্য মেজর কেস স্কোয়াডের অন্য একটা টিমকে এই কেসটাকে হ্যান্ডেল করার জন্য পাঠানো হয়। এদিকে সেই সিরিয়াল কিলারকেও দেখা যায়
সেও এই নিউজ টিভিতে দেখছিল। এসব দেখে সে খুব ভালো করে বুঝে যায় যে জাংই তাকে ফাঁসাতে এইসব করছে। এরপর সে সোজা চলে যায় সাংয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার জায়গায়। সেখানে জাংকেও দেখা যায়। কিলার কৌশলে সাংয়ের সহকারীর কাছে গিয়ে তার হাতে একটা চিরকুট ধরিয়ে চলে আসে, যাতে লেখা ছিল সাং আমার ছুরিতে খুন হলেও ওই খুনটা করিয়েছে সাং। সে জাংয়ের দিকে ইশারা করে দেখিয়ে দেয়। এদিকে তেসুক আর জাং আবারও কিলারের সেই গাড়িটাকে ভালো করে দ্বিতীয়বার পরীক্ষা করতে আসে, কারণ প্রথমবার তারা এই গাড়ি থেকে সিরিয়াল কিলারের ডিএনএ কোনোভাবেই উদ্ধার করতে পারেনি। তবে এবার ভালো করে চেক করতে গিয়ে তেসুক গাড়ির স্টিয়ারিংয়ে একটা ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পায়। তবে এরই মধ্যে সেই জায়গায় সাংয়ের অ্যাসিস্ট্যান্ট তার পুরো গ্যাং মেম্বারদের নিয়ে তাদের উপরে হামলা করে দেয়। তারা তাদের বসের মৃত্যুর বদলা নেওয়ার জন্যই জাংকে মারতে এসেছে। তাদের সাথে জাং আর তেসুকের এক ভয়াবহ ফাইট শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে সাংয়ের সহকারী জাংয়ের বুকে প্রায় চাকু ঢুকিয়ে দিচ্ছিল, তবে ঠিক সময় তেসুক এসে জাংকে বাঁচিয়ে নেয়। তবে এতে করে উল্টো সাংয়ের অ্যাসিস্ট্যান্ট নিজের চাকুর আঘাতে নিজেই সেখানে প্রাণ হারায়। এদিকে সেই সিরিয়াল কিলারকে দেখা যায় সে একজন লোককে খুন করে তার গাড়ি নিয়ে পালায়। এমনকি সেই গাড়ির মালিকের স্ত্রীকে কল করে মুক্তিপণ দাবি করে। পরদিন খবর আসলেই তেসুকের বসও এই কেসটাকে তাকে সলভ করার দায়িত্ব দেয়। তবে তাদের ধারণা ছিল যে এটাও সেই সিরিয়াল কিলারের কাজ। এরপর যখন কিলার কল করে মুক্তিপণের টাকা নিয়ে একটা দোকানে আসার কথা জানায়, সেই সুযোগে তেসুকরা কিলারের ভয়েসটা রেকর্ড করে নেয়। এরপর তেসুক তার টিম নিয়ে সেই দোকানের আশেপাশে অবস্থান নেয়, যাতে কিলারকে হাতে নাতে ধরতে পারে। তবে হঠাৎ করেই তেসুকের নজর পড়ে তার পাশের ছাদের দিকে সেই কিলার লুকিয়ে আছে। তার বুঝতে বাকি থাকে না যে এটাই হলো সেই কিডন্যাপার। তেসুক তার পিছু নিলে কিলার সেই ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়। তেসুক আর তার পুরো টিম সেই কিলারকে ধরার জন্য তার পিছু নিতে শুরু করে, কিন্তু কিলার কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন অফিসার শাহজান সেই কিলার গাড়ি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে অবাক করা তথ্য দেয়। সে বলে থানায় তাদের কাছে থাকা রিপোর্ট অনুযায়ী গত 3 মাস ধরে এই লোকটা নিখোঁজ রয়েছে। ওই লোকটা যেই বাসায় থাকতো সেই বাসার মালিকই এই ব্যাপারে মিসিং কমপ্লেন লিখেছিল। এটা শুনে তেসুক তদন্ত করার জন্য সোজা সেই বাড়িতে গিয়ে হাজির হয়। এরপর সে চাবি নিয়ে সেই রুমে গিয়ে ঢোকে। সেখানে সে অনেক কেমিক্যাল সহ সন্দেহজনক অনেক কিছুই দেখতে পায়। এমনকি সে ওই রুমে কিলারের ছবিও দেখতে পায়। এরপর সে স্কেচের ছবিটার সাথে মিলিয়ে দেখলে নিশ্চিত হয়ে যায় যে এই লোকটি হলো সেই কিলার, আর সেদিন ছাদের উপরে এই লোকটাকেই দেখেছিল। এরপর সে ফেরার পথে জাংকে কল করে এই খবরটা জানিয়ে দেয়। পাশাপাশি মুক্তিপণ চাওয়ার সময় রেকর্ড করা সেই কিলারের ভয়েসটিও তাকে পাঠিয়ে দেয়। ভয়েস রেকর্ডটা শুনে জাং চিনে ফেলে ওই রাতেই এই সিরিয়াল কিলারই তার উপরে হামলা করেছিল, আর ওই কিলারের নাম হলো কাংহু। এরপর তেসুক থানায় এসে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সহ তার কল রেকর্ডও বের করে ফেলে। এখান থেকেই তারা কাংহুর এই 3 মাস আগে বাসা ছেড়ে চলে যাওয়ার আসল রহস্য জানতে পারে। আসলে সিরিয়াল কিলার কাংহু সেদিন রাতে জাংয়ের উপরে হামলা করার পর জেনে গিয়েছিল যে জাং একজন গ্যাংস্টার এবং সে সুস্থ হয়ে গেছে। এতে করে সেই কিলার ভালো করে বুঝে গিয়েছিল যে করেই হোক জাং তাকে অবশ্যই মারার জন্য হন্যে হয়ে খুঁজবে। তাই সে ওই দিন থেকেই এখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছিল। আর এবার তেসুকের টিম আর জাংয়ের পুরো গ্যাং মেম্বাররা সবাই একজোট হয়ে বেরিয়ে পড়ে সেই সিরিয়াল কিলারকে খোঁজার জন্য। পুরো শহরেই তাদেরকে কয়েকটি দলে ভাগ করে ছড়িয়ে দেওয়া হয়। এরপর তাদের মিশন শুরু হয়ে যায়। শহরের ছোটখাটো হোটেল থেকে শুরু করে জুয়ার আড্ডা কোনো জায়গায় তারা বাদ রাখে না। সব জায়গায় তারা কিলারকে খুঁজতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তারা কাংহুকে নাগালে পাচ্ছিল না। এরই মধ্যে হঠাৎ করে একদিন জাংকে দেখা যায় সে তেসুকের জন্য বৃষ্টির মধ্যে রাস্তার পাশে অপেক্ষা করছিল। এরই মধ্যে সেখানে একটা স্কুল পড়ুয়া মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখে জাংয়ের খুব মায়া হয়। সে মেয়েটিকে নিজের ছাতাটা দিয়ে দেয়। এরই মধ্যে বাস এসে পড়লে মেয়েটি ওই বাসে উঠে পড়ে। অবাক করা বিষয় হলো সেই সিরিয়াল কিলারকে এই বাসের মধ্যেই দেখা যাচ্ছিল। এরপর রাতের বেলা যখন তারা একসঙ্গে খাবার খেতে বসে তখন টিভিতে একটা নিউজ চলছিল, যেখান থেকে তারা জানতে পারে একটা মেয়েকে খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। আর এটা হলো সেই মেয়েটি যাকে সকালে জাং তার নিজের ছাতাটা দিয়ে দিয়েছিল। এটা দেখেই তারা বুঝে যায় যে ওই কিলার আশেপাশেই কোথাও আছে। তাই তারা দ্রুত কিলারকে খুঁজতে বেরিয়ে পড়ে। পুরো শহর তোলপাড় করে দেওয়া হয় কিলারকে খোঁজার জন্য। আর শেষমেশ তারা সবাই কাংহুর ঠিকানা পেয়ে যায়, আর সেটা ছিল একটা হোটেল। তবে হোটেল রুমে ঢুকলে সেখানে তাকে দেখতে পায় না, এর মানে সে বাইরে রয়েছে। এরপর কিলারকে ধরার জন্য তেসুক আর জাংয়ের লোকেরা সেই বিল্ডিংয়ের আশেপাশে অপেক্ষা করতে থাকে। আসা যাওয়ার রাস্তায় তাদের লোকদেরকে পাহারায় বসিয়ে দেয়। এরপর রাত গভীর হলে কাংহুকে দেখা যায় সে একটা সাদা গাড়িতে করে সেখানে পৌঁছায়। তবে আশেপাশে তাকিয়ে পরিস্থিতি সুবিধাজনক নয় দেখে সে পুরো খেলাটা ঘুরিয়ে ফেলে। তাই সে কোনো সময় নষ্ট না করে তার গাড়ির স্পিড বাড়িয়ে সেখান থেকে পালাতে থাকে। আর তার পেছনে তেসুক আর জাং দুজনেই কিলারকে ধরার জন্য পিছু করতে শুরু করে, কারণ কাংহুকে যে আগে ধরতে পারবে কাংহু তারই হবে। এবার কিলার আর তাদের মধ্যে বেশ ভালো একটা কার রেসিং চলতে থাকে। এই মুভির অ্যাকশন সিনগুলোর পাশাপাশি এই কার রেসিংয়ের ফাইটটা ছিল অসাধারণ। কি বন্ধুরা, ভালো লাগছে? তাহলে একটি লাইক করে দিন। এরপর একটা সময় জাং আর তেসুক কাংহুকে দুই পাশ থেকে আটকে ফেলে, কিন্তু তবুও কাংহু কিছুতেই হার মানছিল না। সে কোনোভাবে কৌশলে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু একটা সময় ত্রিমুখী সংঘর্ষ হয় এবং তাদের সবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবুও কাংহু গাড়ি থেকে বেরিয়ে পাশের একটা অন্ধকার গলিতে পালিয়ে যায়। জাং আর তেসুক বাকিরা তার পিছু নেয়। তারা তিনজন তিন দিক দিয়ে কিলারকে খুঁজতে শুরু করে।
তবে হঠাৎ করে জাংয়ের সহকারীর উপর পেছন থেকে এসে কাংহু তার ছুরি দিয়ে আক্রমণ করে বসে এবং এলোপাথারিভাবে একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে। তার চিৎকারের আওয়াজ জাং শুনতে পায়। তবে সেই জায়গায় পৌঁছালে সেখানে আর কাংহুকে দেখতে পাওয়া যায় না। সেখানে তার সহকারী মারা যায়। এটা দেখে জাং আরও বেশি ক্ষেপে যায়। জাং পাগলের মতো মরণ কামড় দিয়ে ক্লিয়ারকে খুঁজতে শুরু করে। একটা সময় সে মাটিতে রক্তের দাগ দেখতে পায় এবং সেই দাগ অনুসরণ করে এগোতে থাকে। একটা পর্যায়ে একটা ক্লাবে গিয়ে পৌঁছায় এবং সেখানে কাংহুকে দেখতে পায়, যে কিনা সেখানকার একটা বাথরুমে একটা মেয়েকে জিম্মি করে রেখেছিল। তবে কাংহু কিছু বুঝে ওঠার আগেই জাং এসে তার উপরে হামলা করে দেয়। সে কাংহুকে মারতে মারতে সেখানেই অজ্ঞান করে ফেলে। এরপর জাং তেসুকে কল করে জানায়, কাংহু এখন আমার কবজায় আছে। এই কথা বলে সে কলটা কেটে কাংহুকে টেনে তার গাড়িতে তুলে নেয় এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে খবর জানতে পেরে তেসুক দ্রুত তার টিমকে বলে জাংয়ের লোকেশন ট্রেস করার জন্য। অন্যদিকে জাংকে দেখা যায় সে ওই কিলারকে একটা জায়গায় এনে বেঁধে রেখেছে এবং আবারও তাকে মারতে শুরু করে। কিন্তু এত মার খাওয়ার পরও কাংয়ের কোনো অনুভূতি হচ্ছিল না। সে উল্টো পাগলের মতো হাসতে শুরু করে দেয়। এসব দেখে রেগে জাং একটা বিশাল ছুরি দিয়ে কাংকে শেষ করতে যাবে। ঠিক সেই মুহূর্তেই তেসুক সেই জায়গায় এসে হাজির হয় আর তেসুকের গাড়ির ধাক্কা লেগে জাং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তেসুক কাংহুকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। তবে জিজ্ঞাসাবাদের সময় কাংহু সিরিয়াল কিলিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সবকিছু অস্বীকার করে, কারণ সে খুব ভালো করে জানতো যে তার বিরুদ্ধে একটাও কোনো প্রমাণ নেই। আর যেসব প্রমাণ ছিল তা দিয়ে এটা প্রমাণিত হয় না যে ওই খুনগুলো সেই করেছে। আর এখানে দেখা যায় কাংহু তো চালাকি করে নিজের হাতের চামড়া পর্যন্ত নষ্ট করে ফেলেছিল, যাতে করে ফিঙ্গারপ্রিন্ট নিয়েও তাকে কোনো ঝামেলায় পড়তে না হয়। এদিকে জাংয়ের বিরুদ্ধেও অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়। এতে করে জাং বাধ্য হয়ে গা ঢাকা দেয়। সেই সাথে জাংয়ের সব অবৈধ ব্যবসাগুলোকে রেড দিয়ে সেগুলোকে বন্ধ করে দেয়। এরপর কাংহুর বিচারের দিন আসলে সে জজের কাছে নিজেকে নির্দোষ দাবি করে। আর এখানে পুলিশের হাতে পাকাপোক্ত কোনো প্রমাণ ছিল না তাকে খুনি প্রমাণ করার। এবার হয়তো সে এত খুনগুলো করার পরও ছাড়া পেয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে সেখানে জাং চলে আসে। সে পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করে এবং কাংহুর বিরুদ্ধে সাক্ষ্য দেয়, কারণ জাংই হলো একমাত্র ভিকটিম যে কিনা কাংহুর হাত থেকে বাঁচতে পেরেছিল। এরপর সে প্রমাণ দেখানোর জন্য নিজের শার্ট খুলে বিচারকের সামনে দেখায়। এমনকি সে পুলিশকে কাংহুর বুক চেক করতে বলে, কারণ সেই রাতে সে ক্লিয়ারের বুকে ছুরি মেরেছিল। আরও শক্ত প্রমাণের জন্য সে কাংহুর লেখা সেই চিরকুটটাও বিচারককে দেখায়, যেটা কিনা সাংয়ের মৃত্যুর পর তার সহকারীকে কাং দিয়েছিল। সাং আমার ছুরি দিয়ে খুন হলেও খুনটা আমি করিনি, খুনটা জাং করেছে। তবে কোর্টে আসার আগেই বুদ্ধি করে জাং নিজের নামের অংশটুকু ছিঁড়ে ফেলে দেয়। এ কারণে বাকি খুনগুলোর সাথে কাংহুর খুনের দায় জড়িয়ে পড়ে। এসব শুনে শাস্তিস্বরূপ বিচারক কাংহুকে মৃত্যুদণ্ড ঘোষণা করে আর এরই সাথে জাংকেও অ্যারেস্ট করার জন্য নির্দেশ দেয়। এখানে জাংয়ের স্বীকারোক্তির আসল রহস্য জানা যায়। আসলে তেসুক জাংয়ের একটা ভয়েস রেকর্ডের সাহায্যে তাকে ব্ল্যাকমেল করছিল, যেটাতে জাং নিজেই স্বীকার করছিল যে সেই সাংকে খুন করেছে। আর সেজন্যই জাং তেসুকের কথা মতো কাংহুর বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়। তবে তার একটাই শর্ত ছিল, কাংহুকে যে জেলে রাখা হবে তাকেও সেই একই জেলে রাখতে হবে। এর পরের সিনে জাংকে সেই জেলে নিয়ে আসা হয়। আর যখনই কাংহু জাংকে দেখতে পায় সে ভয়ে আটকে ওঠে। এখানে জাং কাংহুর দিকে তাকে একটা হাসি দিয়ে তাকে সতর্ক করে আর বুঝিয়ে দেয় তার সামনে কী কী বিপদ হতে চলেছে। এরপর দেখা যায় কাংহু যখন গোসল করছিল সেই সময় সেখানে জাং এসে হাজির হয়। সে তার দিকে তাকিয়ে অদ্ভুত রকমের হাসি দেয় আর এটা দেখে কাংহুর চেহারায় ভয়ের একটা অদ্ভুত ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল, যেটা দেখে বুঝতে বাকি থাকে না যে এখন কাংহুর কী অবস্থা হতে চলেছে। আর এর সঙ্গে সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে যাও কাংহুর সঙ্গে কি হয়েছে, আর ভিডিওটা কেমন লাগলো তাও কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো।